ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায়। আজ আমরা সোলার নিয়ে আলোচনা করছি। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের আলোচনায়। এই পর্যায়ে আমি একটু যেতে চাই ইঞ্জিনিয়ার নাজনীন আক্তার, আপনার কাছে একটু যেতে চাচ্ছি। আমরা শুনছিলাম যে এখানে ইন্টারেস্ট রেট কমানোর একটি প্রসঙ্গ উঠে এসেছে, নীতির পরিবর্তন এবং একই সাথে রাজনৈতিক অস্থিরতা। আসলে ঠিক এই মুহূর্তে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি সেই কথাটা বলা হয়েছে। আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি, এই সব কিছুকে যদি আমরা মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদে খরচ সাশ্রয়ের দিক থেকে এই প্রকল্প কতটুকু লাভজনক হতে পারে বলে আপনি মনে করছেন? এবং একই সাথে আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন থাকবে। আমি যতটুকু জানি যে সোলার রক্ষণাবেক্ষণ এবং কারিগরি সক্ষমতা এটাও কিন্তু অনেক বড় একটি চ্যালেঞ্জ। যদি আমি লাভজনকের কথা বলি, অ্যাজ এ সোলার, যেহেতু এটা একটা রুফটপ সোলার, যখন রুফটপ সোলারের কথা আসছে, রুফটপ সোলার ইটসেলফ যদি কমার্শিয়ালি বলি, এটা খুবই ভায়াবল একটা প্রযুক্তি এবং কমার্শিয়ালি এটার বিদ্যুৎ উৎপাদন খরচ অনেক কম। এবং যদি যারা ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটাকে যদি দেখি, তাহলে সোলার দিয়ে যদি আমরা বিদ্যুৎ জেনারেট করি এবং সেটার পে ব্যাক অ্যানালাইসিস করে দেখা যায় লেস দ্যান 5 ইয়ার্সের মধ্যেই আমাদের পে ব্যাক হয়ে যাচ্ছে, আর আইআরআর মোর দ্যান 20%। সো এরকম একটা বিজনেস কেসে অবশ্যই এটা একটা ভায়াবল ফাইন্যান্সিয়াল কেস। এবং যদি একটা যথাযথ এখানে ইনভেস্টমেন্ট করা যায় বা আমাদের ইনভেস্টমেন্টের সুযোগ থাকে, তাহলে যে কোনো ইপিসি কোম্পানিগুলো যারা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করছে তারা অবশ্যই এটা থেকে একটা ভালো আউটপুট আনতে পারবে। আর এখানে যদি আমরা বলি ফাইন্যান্সের কথা, এখানে কিন্তু মেজর চ্যালেঞ্জ যেটা আসতেছে যে দুইটা দিক থেকে। একটা হচ্ছে যে 3000 মেগাওয়াট বলা হচ্ছে, তার ম্যাক্সিমাম জায়গাগুলোতেই, সরকারি ভবনগুলোতেই কিন্তু নিজস্ব অর্থায়নে হবে। তো এখানে সেটা আসলে ইপিসি কোম্পানিগুলো ক্যাপেক্স এর মাধ্যমে সে শুধু ইনস্টলেশনের কাজটা করবে। এখানে কোয়ালিটি ইনস্টলেশনটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড যখন অপেক্স প্রজেক্টের কথা বলা হচ্ছে, বিশেষ করে আপনার এডুকেশন এবং হেলথ ইন্ডাস্ট্রিতে, সো এই দুইটা খাতে যদি অপেক্স প্রজেক্ট করতে হয়, এখানে একটা হিউজ ইনভেস্টমেন্টের কথা লাগবে। এবং এই ইনভেস্টমেন্টটা কিভাবে হবে এটা নিয়ে কিন্তু এখনো কোনো সুনির্দিষ্ট গাইডলাইন বলা আসে নাই। তো এখন এই জায়গাটাতে সবাইকে একটু ফোকাস করতে হবে যাতে অর্থায়নটা প্রপারলি হয়, এটা খুব ফাস্টার যদি করতে চাই। আর মেইনটেনেন্সের কথা যেটা বলেছেন, অবশ্যই সোলারের জন্য কিন্তু আসলে 3টা মেইনটেনেন্সের বলা যায়। একটা হচ্ছে যে রেগুলার ক্লিনিং দরকার হয়, এটার যথাযথ আমরা যদি আউটপুট পেতে চাই। এবং হচ্ছে যে মনিটরিং করতে হয়, যে একটা মনিটরিং পোর্টাল থাকে, পোর্টাল থেকে রেগুলার মনিটরিং করতে হয় যে সিস্টেমগুলো প্রপারলি ওয়ার্ক করছে কিনা। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যদি কোথাও কোনো প্রবলেম হয়, সেটা যেন অ্যাডভান্স লেভেলের মেইনটেনেন্সের টিম থাকে, দক্ষ কারিগর থাকে, যাতে তারা এটা রাইট টাইমে খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে যাতে এইটার সমাধান করতে পারে। তো আমরা মনে করি যে যারা এই কাজটা করবে, ইপিসি যে কোম্পানিগুলো থাকবে, তাদের এই সক্ষমতা আছে। কিন্তু কতগুলো কোম্পানির আছে, এখানে হয়তো হাতে গোনা 8-10টা কোম্পানি, ইপিসি কোম্পানির হয়তো এই টাইপের সক্ষমতা আছে। কিন্তু আমরা যদি সারা বাংলাদেশে করতে চাই, এটা 64 জেলাতে যখন করতে যাব, যদি 64 জেলার কাজ করার দায়িত্ব নিতে হয়, তখন কিন্তু আমরা হয়তো মেজর ইপিসির বাইরে হয়তো যারা ছোট কোম্পানি বা যারা কেবল শুরু করছে তাদেরকে হয়তো কনসিডারেশনে চলে আসতে পারে। তখন তাদের সক্ষমতাটাও কিন্তু বিচার করতে হবে যে লং টার্মে তাদের থেকে এই মেইনটেনেন্স সুবিধাটা কিন্তু আসলে পাওয়া যাবে কিনা। তো এখানে একটু খুব ক্লোজলি যখন বিচার করা হবে ইপিসি কোম্পানি বা টেন্ডারের কোনো এন্টিটিকে, তখন কিন্তু এই সক্ষমতাগুলোকেও কিন্তু বিচারের আওতায় আনতে হবে। যে আমি একটু জনাব শামস আপনার কাছে জানতে চাই, এই যে ইনভেস্টমেন্টের ব্যাপারটি এসেছে, কিভাবে হবে এরকম একটি প্রশ্ন কিন্তু তুলে ধরেছেন। আমি একটু জানতে চাই এই ইনভেস্টমেন্টের বিষয়ে আপনার কাছে আপনি কি মনে করছেন যে কিভাবে আসলে এটা হওয়া উচিত, রক্ষণাবেক্ষণের বিষয়টি এসেছে। এবং আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে জাতীয় গ্রিডের উপরে চাপ কমাতে এই সোলার কতটুকু ভূমিকা রাখতে পারে? এক এক করে আমি বলি। আপনি যেটা বলেছেন ইনভেস্টমেন্টের ব্যাপারে, তো আমাদের যেটা দরকার সেটা হলো একটা সুদূর প্রসারী প্ল্যান, যেটা ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান যেটা আছে ওটার সাথেও ইন্টিগ্রেট করে ফেলা যায়। তাছাড়া আমাদের এসডিজি আছে। আমি মাইক্রো লেভেলের একটা কিছু বলি, যেমন আমরা যদি চাই যে আমাদের সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং এর সক্ষমতা বাড়ুক, তো ম্যানুফ্যাকচারিং মানে কিন্তু এখানে শুধু ফেব্রিকেশনটা হবে। তো সেক্ষেত্রে আমাদের সোলার সেলের ট্যাক্স আমাদেরকে 0 করে দিতে হবে। মানে আপনি যদি চান যে এই সেক্টরটা, কারণ বাংলাদেশের সোলার সেল ফ্যাক্টরি এটা সম্ভব না। তো আমি যদি ইম্পোর্ট করেই নিয়ে আসি, তো সোলার সেলের এখন যে আছে সবকিছু মিলিয়ে ট্যাক্স আছে এটা 27.5%।
যেমন হচ্ছে আমি ধরে নিলাম যে আমি কাস্টম ডিউটি 0 করে দিলাম এবং এটা প্রচার করলাম, কিন্তু আদতে আমার ভ্যাট 15%, এআইটি 5%, অ্যাডভান্স ট্যাক্স হচ্ছে, ইনকাম ট্যাক্স হচ্ছে 7.5%। এগুলো দিয়ে কিন্তু আমার 27.5% চলে আসছে। এখন সোলার সেল, এটা কি আমি এই ট্যাক্সটা কেন দিয়ে রেখেছি? আমি সেলটা কি বাংলাদেশে প্রডিউস করব? এটা লিথিয়াম আয়ন ব্যাটারি বাংলাদেশে প্রডিউস হয় না, এখানে আমি 61% ট্যাক্স দিয়ে রেখেছি। তো এখন এই যে লিথিয়াম আমাদের 3 হুইলার যেগুলো চলছে, এগুলা খুবই নিম্নমানের ব্যাটারি ব্যবহার হয়। এই অ্যাসিড গুলো যখন রিসাইকেল করে আমার পরিবেশে ক্ষতি করে। তো আমি এই যে লাভের আশায় 61% ট্যাক্স দিয়ে রেখেছি লিথিয়াম আয়ন ব্যাটারিতে। তো আমার ওইগুলো আগে অ্যাড্রেস করা উচিত যে আমি লং টার্মে পরিবেশের ক্ষতি না করে এই রিনিউয়েবলটা করলে আমি কি সুবিধা পাবো। আমি এই মানে যদি আমি ধরি অন্যান্য দেশ যারা এগুলো ম্যানুফ্যাকচার করছে তারা তো কয়লা ব্যবহার করেই এটা করছে, তো আমি তার থেকে সোলার প্যানেলটা কিনে এনে শুধু ব্যবহার করলাম, কিন্তু আমার ক্যাপাসিটি বিল্ডিং কিছু করলাম না। যে ক্যাপাসিটি বিল্ডিং এর কথা যেহেতু এখানে এসেছে, আমি একটু ইঞ্জিনিয়ার নাজনীন আক্তার আপনার কাছে একটু যেতে যাচ্ছি। আপনি একটু বলবেন কি যে যদি বেসরকারি খাতের উদ্যোক্তাকে এতে অংশগ্রহণ করানো যায় সেক্ষেত্রে কি সেটা আরো বেশি লাভজনক বা ফলপ্রসূ হবে কিনা? বেসিক্যালি এটা আসলে কি আমাদের যে 3000 মেগাওয়াটের টার্গেট নেওয়া হয়েছে, এখানে বেসরকারি খাতকে আসার জন্য আহ্বানই করা হয়েছে। কারণ যেটা বললাম যে শিক্ষা এবং হেলথে যেটা অপেক্স মডেল হবে, অপেক্স মডেল মানেই হচ্ছে বেসরকারি উদ্যোক্তারা এখানে ইনভেস্ট করবে। তো বেসরকারি উদ্যোক্তারা তখন ইনভেস্ট করার জন্য আগ্রহী হবে যখন তারা দেখবে তাদের 3টা জিনিস দরকার এখানে, যে তারা যে প্রকল্পে ফাইন্যান্স করছে সেই ফাইন্যান্সটার জন্য সে রিটার্ন পেতে পারে। সো তার রিটার্নের একটা গ্যারান্টি থাকতে হবে, এবং এখানে যে লং টার্ম যে ইনভেস্টমেন্টটা হচ্ছে তার প্রকল্পের যে রক্ষণাবেক্ষণ এইটাকে এনশিওর করতে হবে। কারণ আমি অন্যের জায়গাতে বা অন্যের ছাদে একটা সোলার ইনস্টল করে আসতেছি, সো আমাকে এটা অবশ্যই নিশ্চিত করতে হবে যে আমি এই 20 বছর ধরে এখান থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে এটার আমি বিল পেতে পারি, যাতে ওই ইনস্টিটিউটের ওই সক্ষমতা থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমার যে প্রজেক্টটা এখানে লাগানো থাকছে এই সোলার প্রজেক্টটা যেন রক্ষণাবেক্ষণ করার জন্য বা যদি কোনো কারণে থেফট প্রোটেকশনের জন্য যে ব্যবস্থা এটা যেন এনশিওরড হয়। আদারওয়াইজ এটা ডিফিকাল্ট হবে একজন প্রাইভেট এন্টিটির জন্য যে ইনভেস্টমেন্ট করে আসবে অন্যের ছাদে, এবং প্রোডাক্টটা যদি চুরি হয়ে যায় বা কোনো রকম কোনো ক্ষতি হয় সেটা দায়িত্বটা কে নিচ্ছে। তো এই সব জিনিসগুলো কিন্তু একটু আমাদের নীতিমালার মধ্যে ক্লিয়ারলি থাকতে হবে যে এই দায়িত্বগুলো কে দিচ্ছে এবং কে এটাকে রিটার্ন এনশিওর করতেছে। কারণ রিটার্ন এনশিওর না হলে প্রাইভেট এন্টিটি এখানে ইনভেস্ট করার জন্য পাবে না, উৎসাহ পাবে না। সেক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন যে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, প্লিজ শামস আপনি বলবেন জনাব শামস। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এর একটা রিসার্চ আছে, এটা করেছেন শফিউল আলম। তো যেটা হয়েছে সেটা হলো যে এই যে 3000 মেগাওয়াট আমি টার্গেট করেছি, তো আমাদের স্যাংশন লোড ধরলেও 2000-এর উপরে যায় না। তো তার মধ্যে আবার 70% আপনি করতে পারবেন। সবকিছু মিলিয়ে আপনি কিন্তু দেখা যাচ্ছে যে 1300 অথবা এই ধরনের। শামস, আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে, আমরা পরবর্তীতে আবারও কোনো এক সময় আপনার সাথে যুক্ত হব। এবং জনাব নাজনীন আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, দুজনকে ধন্যবাদ। শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।